কল্পনা করো তুমি একটা ট্রেনের সিটে শান্তিতে ঘুমোচ্ছ, হঠাৎ তোমার চোখ খুললো আর তুমি দেখলে তোমারই সামনের সিটে বসা একটা সুন্দরী মেয়ে তোমাকে চেনা মানুষের মতো করে ডাকছে, কিন্তু তুমি তাকে চেনো না। শুধু তাই নয়, আয়নার দিকে তাকিয়ে দেখলে তোমার চেহারাটাই বদলে গেছে। আর ঠিক 8 মিনিট পরেই এক ভয়াবহ বিস্ফোরণে তোমার শরীর পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। চোখ খোলার পর তুমি দেখলে আবারও তুমি সেই একই ট্রেনে বসে আছো। তবে কেন হচ্ছে এমনটা? কে তোমাকে এই মরণ ফাঁদে আটকে রেখেছে? আজকের গল্পে আমরা এমন এক রহস্যের জাল ছিড়ব যা তোমার মাথা ঘুরিয়ে দেবে। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা হাই স্পিড ট্রেন শিকাগোর দিকে ছুটছে। চারিদিকের দৃশ্যগুলো খুব স্বাভাবিক, অফিসগামী মানুষের ভিড়, কেউ পেপার পড়ছে তো কেউ কানে হেডফোন দিয়ে গান শুনছে। ঠিক তখনই আমাদের মেইন হিরো কোল্টার স্টিভেন্সের ঘুম ভাঙে। কোল্টার যখন চোখ মেলে সে খুব অবাক হয়ে চারিদিকে দেখতে থাকে। তার চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক। সে বুঝতে পারছে না সে এখানে কিভাবে এলো। তার ঠিক উল্টো দিকের সিটে বসে আছে ক্রিস্টিনা নামের একটি মেয়ে। ক্রিস্টিনা কেল্টারকে দেখে খুব স্বাভাবিকভাবেই কথা বলতে শুরু করে। সে তাকে শন নাম ধরে ডেকে বলে, তুমি বেশ ভালো একটা ঘুম দিলে। কিন্তু এই কথা শুনে কেল্টার যেন আকাশ থেকে পড়ে। সে ক্রিস্টিনাকে চেনে না আর নিজেকে শন হিসাবেও মানতে পারছে না। কোল্টারের মনে হচ্ছিল সে কোনো ভুল স্বপ্ন দেখছে। কোল্টারের অস্থিরতা যেন তুঙ্গে। ঠিক তখনই ট্রেনের ছোট ছোট ঘটনাগুলো ঘটতে শুরু করে। পাশেই বসা এক যাত্রী সোডার ক্যান খোলে, যার শব্দে কোল্টার একটু চমকে ওঠায়। এক মহিলার হাত থেকে কফি ছিটকে কোল্টারের জুতোর উপরেই পড়ে যায়। কোল্টার যেন নিজের ইন্দ্রিয়গুলোকেও বিশ্বাস করাতে পারছিল না। সত্যি কি সমস্ত কিছু তার সাথেই হচ্ছে? এমন সময় ট্রেনের টিটি আসে টিকিট চেক করতে। কোল্টার তো জানেই না তার কাছে কোনো টিকিট আছে কিনা, কিন্তু অবাক করা বিষয় হলো ক্রিস্টিনা কোল্টারের পকেট থেকে টিকিট বের করে টিটিকে দেয়। এটা দেখে কোল্টার আর সহ্য করতে না পেরে সে ট্রেনের বাথরুমে ছুটে যায়। আর যখন সে বাথরুমের আয়নার সামনে এসে দাঁড়ায়, সামনে দেখে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। আয়নায় সে নিজের চেহারা দেখতে পারছে না, সেখানে অন্য এক অপরিচিত মানুষের মুখ দেখা যাচ্ছে। কোল্টার নিজের পকেট থেকে আইডি কার্ড চেক করে দেখে সেখানে নাম লেখা আছে শন ফ্রেন্টেস, যে পেশায় একজন টিচার। কেল্টার যেন চিৎকার করে সবাইকে বলতে চায় সে শন নয়, যে একজন ইউএস আর্মির ক্যাপ্টেন। সে আফগানিস্তানে হেলিকপ্টার চালাচ্ছিল, কিন্তু তার কথা এখানে শোনার মতো কেউ নেই। বাথরুম থেকে বের হওয়ার পর ক্রিস্টিনা তাকে বোঝানোর চেষ্টা করে সে হয়তো অসুস্থ বোধ করছে। কোল্টার যখন ক্রিস্টিনাকে সমস্ত সত্যিটা বলতে যায় যে সে তাকে চেনে না, ঠিক সেই মুহূর্তে পুরো ট্রেন একটা বিশাল বিস্ফোরণে কেঁপে ওঠে। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে আর কোল্টার সহ ট্রেনের প্রতিটা যাত্রী কয়েক সেকেন্ডের মধ্যেই ছাই হয়ে যায়। কিন্তু এখানেই তো আসল টুইস্ট। মৃত্যুর পরের মুহূর্তে কোল্টারের চোখ খোলে এক অন্ধকার সংকীর্ণ ক্যাপসুলের মতো জায়গায়। তার সামনে একটা স্ক্রিন জ্বলে ওঠে আর সেখানে দেখা যায় গুডউইন নামের একজন মহিলাকে। গুডউইন কোল্টারকে কিছু অদ্ভুত রকমের প্রশ্ন করতে শুরু করে। কোল্টার যন্ত্রণায় ছটফট করছে। সে জানতে চায় আমি কোথায়, আমি আমার বাবার সাথে কথা বলতে চাই। কিন্তু গুডউইন তাকে বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে, ক্যাপ্টেন তুমি তোমার মিশনে ফোকাস করো, তোমার আসল মিশনটা কি সেটা কি মনে আছে? গুডউইন কোল্টারকে বলে তোমার কাছে বেশি সময় নেই, তোমার আবারও ফিরে যেতে হবে ওই ট্রেনে। মনে রাখবে তোমার হাতে আছে মাত্র 8 মিনিট। তোমাকে খুঁজে বের করতেই হবে ওই ট্রেনের ভেতরের বমটা কোথায় লুকোনো আছে, আর বমটাই বা কে লাগিয়েছে। এসব শুনে কোল্টার কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তার শরীরের ভেতর দিয়ে তীব্র যন্ত্রণার ঢেউ খেলে যায় এবং পলক ফেলতেই সে নিজেকে আবারও সে ট্রেনের সিটে আবিষ্কার করে। ক্রিস্টিনা ঠিক আগের মতোই তাকে দেখে হাসছে, কিন্তু কোল্টার কি পারবে এই 8 মিনিটের গোলকদাতা থেকে বের হতে, নাকি সে চিরকালের জন্যই মৃত্যুচক্রে ফেসে যাবে? কোল্টার এবার দ্বিতীয়বারের মতো ট্রেনের সিটে ফিরে আসলে তার মনের অবস্থা এবার সম্পূর্ণ অন্যরকম। প্রথমবার সে ছিল একজন দিশেহারা, কিন্তু এবার তার মধ্যে কাজ করছে এক দক্ষ সৈনিকের জেদ। সেটা বুঝতে পেরেছে এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। গুডউইনের কথাগুলো তার মাথায় যেন হাতুড়ির মতো বিচ্ছিল। বোমটা কোথায় এবং তোমার হাতে আছে মাত্র 8 মিনিট। কোল্টার তার ডিজিটাল ঘড়িতে 8 মিনিটের একটা টাইমার সেট করে নেয় আর টিক টিক করে সময় কমতে শুরু করছে। আর ঘড়ির সময়ের সাথে সাথে কোল্টারেরও হার্টবিট যেন বাড়তে শুরু করে। সে এবার আর ক্রিস্টিনার কথার জালে আটকে থাকলো না। সে জানতো ক্রিস্টিনা যা বলছে তা বলবে, সবকিছু ঠিক আগের মতোই ঘটবে। সেই সোডার ক্যান খোলার শব্দ, তার জুতের উপর কফি পড়া, সবকিছু যেন একটা লুপের মতো পুনরাবৃত্তি হচ্ছিল। কোল্টারের মনে হলো এটা হয়তো মিলিটারির কোনো হাইটেক সিমুলেশন গেম, তাই তাকে যদি এই গেম থেকে বেরোতে হয় তবে তাকে এই লেভেলটা পার করতে হবে, অর্থাৎ বোমাটা খুঁজে বের করতে হবে। কোল্টার খুব সতর্কতার সাথে ট্রেনের প্রত্যেকটা বগি এবার পর্যবেক্ষণ করতে শুরু করে। সে এমন কাউকে খুঁজছে যার আচরণ একটু অস্বাভাবিক। তখনই তার মনে পড়ে আগেরবার বিস্ফোরণটা হয়েছিল ট্রেনের একদম পেছন থেকে, তাই বমটা সেদিকেই হবে। তাই সে ওই দিকেই এবার হাঁটতে শুরু করে। ট্রেনের বাথরুমে গিয়ে সে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। আর হঠাৎ তার চোখ যায় বাথরুমের উপরে থাকা ভেন্টিলেশন প্যানেলের দিকে। প্যানেলের স্ক্রুগুলো একটু আলগা হয়ে আছে। কোল্টার সেটা খুলতেই তার যেন রক্ত হিম হয়ে যায়। সেখানে একটা জট পাকানো তারের সাথে মেশানো বেশ জটিল একটা সার্কিটের সঙ্গে বম, আর তার সঙ্গে একটা মোবাইল লাগানো রয়েছে। এতে কোনো সন্দেহ নেই এটা রিমোট কন্ট্রোল বম। কোল্টার একজন ফাইটার প্লেনের পাইলট। বোমা ডিফিউজ করার ব্যাপারে তার কোনো বিশেষ জ্ঞান নেই, কিন্তু এটুকু সে বুঝতে পারে বোমাটা একটা সেল ফোনের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে, অর্থাৎ এই ট্রেনের ভেতরেই এমন কেউ আছে যে ফোন করলে এই বোমটা ফাটবে।
কোল্টার এবার মারিয়া হয়ে ট্রেনের মধ্যে সবাইকে চিৎকার করে বলতে শুরু করে, তোমাদের সবার ফোন বন্ধ করতে হবে, তোমাদের ভালোর জন্যই বলছি। কিন্তু মানুষজন যেন তাকে পাগলের চোখে দেখতে শুরু করে। ঠিক এমন সময় এক যাত্রীকে ল্যাপটপ নিয়ে খুব ব্যস্ত দেখলে কোল্টারের তার উপরেই সন্দেহ হয়। কোনো কথা না বাড়িয়ে লোকটার কাছ থেকে সে ল্যাপটপটা কেড়ে নেয় আর জোর এক আছাড় মারে। এতে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এমন সময় ক্রিস্টিনা কোল্টারকে এরকম হিংস্র আচরণ করতে দেখে বেশ অবাক হয়। সে ভাবতেই পারছে না এরকম শান্ত স্বভাবের শন এরকম কিছু করতে পারে। কিন্তু কোল্টারের কাছে এসবের কোনো মূল্য ছিল না। সে শুধু চাইছে এই দুর্ঘটনাকে যেমন তেমন ভাবে আটকাতে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মানুষটাকে ভুল সন্দেহ করেছে। কোল্টার যখন সেই যাত্রীর সঙ্গে লড়াই করছিল ঠিক তখনই তার ঘড়ির টাইমার একদম শূন্য হয়ে যায় আর চোখের পলকেই এক প্রচন্ড কানফাটা শব্দে পুরো ট্রেনটা আবারও আগুনের গোলায় পরিণত হয়, যে কারণে কোল্টার আবারও মারা যায়। আর পরের মুহূর্তে কোল্টার ফিরে আসে সেই অন্ধকার ক্যাপসুলে। এবার সে প্রচন্ড ক্ষিপ্ত। সে গুডউইনের উপরে প্রচন্ড চিৎকার করে বলে, এটা কি ধরনের খেলা? আমাকে কেন বারবার মারছো? আর প্রত্যেকবার মরার সময় আমার এরকম তীব্র যন্ত্রণা কেন অনুভব হচ্ছে? আমি তো আফগানিস্তানে ছিলাম, তবে এখানে কি করছি? কোল্টারের এই প্রশ্ন আর্তনাদ গুডউইনকে একটু বিচলিত করলেও সে নিজেকে শান্ত করে জানায়, কোল্টার তুমি যেখানে আছো এটা কোনো গেম নয়, বরং এটা একটা রূঢ় বাস্তবতা। এই কথা বলার পরেও গুডউইন যখন কোল্টারকে শান্ত করতে পারছিল না, তখনই গুডউইনের পাশে এসে দাঁড়ায় ডক্টর রাটলেস। তিনি এই প্রজেক্টের হেড, কিন্তু তিনি কোল্টারকে এক এমন সত্য জানায় যেটা শোনার জন্য কোল্টার একদমই প্রস্তুত ছিল না। ডক্টর রটলেস বলে, ক্যাপ্টেন তুমি যে ট্রেনটাকে বাঁচানোর চেষ্টা করছো সেই ট্রেনটা আসলে আজ শিকাগোতে পৌঁছানোর আগেই সকালে ধ্বংস হয়ে গেছে। আর সেখানে ট্রেনের প্রতিটা যাত্রী সহ ক্রিস্টিনাও মারা গেছে। এই কথা শুনে কোল্টার যেন কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যায়। আর সে বলে, সবাই যদি মারা গিয়ে থাকে তবে আমি ওখানে গিয়ে কি করছি? এই কথা শুনে ডক্টর রটলেস এবার এক বৈজ্ঞানিক পদ্ধতির কথা বলে, যার নাম সোর্স কোড। কোনো মানুষ যখন মারা যায় তখন তার মস্তিষ্কে শেষ 8 মিনিটের স্মৃতি রেকর্ড হয়ে থাকে। সেই স্মৃতিগুলোকে রিড করে এই কম্পিউটারের সিমুলেশন তৈরি করা হয়েছে। আর তোমার ব্রেন মৃত শন ফ্রেন্টেসের ব্রেনের সঙ্গে পুরোপুরি মিলে যাওয়ার কারণে শনের শেষ 8 মিনিটের স্মৃতিতে তোমাকে পাঠানো হয়েছে। সহজ কথায় তোমাকে অতীতে তো পাঠানো হচ্ছে, কিন্তু সেখান থেকে তুমি কাউকেই বাঁচাতে পারবে না। সেখানে যা কিছু দেখছো তা অলরেডি ঘটে গেছে, আর ওই সমস্ত কিছুই শনের রেকর্ডেড স্মৃতি। এইসব শুনে কোল্টার বলে, তাহলে আমাকে কেন বারবার ওইখানে পাঠাচ্ছ? ডক্টর রাজলেট এবার গভীর সুরে তাকে বলে, দেখো ক্যাপ্টেন, যে আতঙ্কবাদী এই ট্রেনে ব্লাস্টটা করিয়েছে সে ওটা করার কয়েক ঘন্টা আগেই আমাদের বলেছে এই শহরের মাঝেই সে একটা নিউক্লিয়ার বোমা ব্লাস্ট করবে। তো বুঝতেই পারছো সেটা হলে লক্ষ লক্ষ মানুষের জীবন যাবে, আর এই সমস্ত জীবন এখন তোমার হাতে ক্যাপ্টেন। তোমাকে শনের ওই 8 মিনিটের স্মৃতিতে গিয়ে খুঁজে বের করতে হবে সে অপরাধীটা কে। এটা শুনে আবার শন বুঝতে পারে সে আসলে মৃত মানুষের স্মৃতির মধ্যে বন্দী এক সৈনিক। তাকে বারবার মরতে হবে যতক্ষণ না সেই খনিকে সে খুঁজে পায়, যেটা খুবই যন্ত্রণাদায়ক। যে কারণে গুডউইন তাকে আশ্বাস দিয়ে বলে, ক্যাপ্টেন আমি কথা দিচ্ছি মিশন শেষ হলে তুমি অবশ্যই মুক্তি পাবে। কিন্তু কোল্টারের মনে এক অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তার কাছে তো এই স্মৃতিগুলো যথেষ্ট বাস্তব মনে হচ্ছে, তবে কি সত্যি সে কাউকে বাঁচাতে পারবে না? বিশেষ করে ক্রিস্টিনাকে, যার চোখের জল সে প্রতিবার দেখতে পাচ্ছে। রডলেস আর কোনো সময় নষ্ট না করে কোল্টারকে আবারও সেই ট্রেনের সিটে পাঠিয়ে দেয়। কোল্টার আবার চোখ মিলল, সামনে ক্রিস্টিনা বসে আছে হাসি মুখে। কোল্টার জানে ক্রিস্টিনা আসলে মৃত, কিন্তু এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। সামনে বসে থাকা এই মেয়েটি এখনো বেঁচে আছে। কোল্টারের মনে এক অদ্ভুত উথাল পাতাল শুরু হলো। সে কি শুধু মিশন পূরণ করবে, নাকি এই অসম্ভবকে সম্ভব করে সবাইকে বাঁচাবে? কি করবে সে? আবারও শুরু হলো সেই অভিশপ্ত 8 মিনিটের খেলা। কোল্টার যখন আবারও সেই ট্রেনের সিটে চোখ মেলল, তখন তার মনে হচ্ছিল সে যেন কোনো অনন্ত নরকে আটকে পড়েছে। চারিদিকের সমস্ত কিছু একই, সেই ট্রেনের ঝিকঝিক শব্দ, জানালা দিয়ে আসা রোদ্দুরের ঝিলিক, আর সামনে বসে থাকা ক্রিস্টিনার সেই মায়াবী হাসি। কিন্তু কোল্টারের মনের ভেতর তখন ঝড় বইছে। সে জানে এই হাসির আয়ু আর মাত্র কয়েক মিনিট। সে জানে এই মানুষগুলো সবাই মৃত। সে শুধু তাদের স্মৃতির কফিনে বন্দি এক হতভাগা সৈনিক, যে চাইলেও এদের বাঁচাতে পারবে না। কোল্টার আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। সে বুঝতে পেরেছে যে বোমাটা যেখানে ছিল সেখান থেকে এবার তাকে সূত্র খুঁজে বের করতে হবে। তাই সে সোজা সে বাথরুমে যায় আর দেখতে পায় সেই ভেন্টিলেশন প্যানেলের মধ্যে সেই বোমা। কিন্তু এবার সে একটা জিনিস খেয়াল করে যেটা আগে সে দেখেনি। বোমার সাথে যুক্ত সেলফোনটিতে একটা কল হিস্ট্রি রয়েছে, কিন্তু কল হিস্ট্রি সে চেক করতো তার আগেই ট্রেনেরই এক যাত্রী বাথরুমের দরজায় কড়া নাড়তে শুরু করে। কোল্টার বুঝতে পারে তাকে আরো দ্রুত কাজ করতে হবে। ট্রেনের ভেতর দিয়ে হাঁটার সময় কোল্টার এবার প্রতিটি যাত্রীর মুখ খুব ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো। কে হতে পারে সেই খনি? ওই যে লোকটা খুব মন দিয়ে খবরের কাগজ পড়ছে, নাকি ওই ছাত্রটি যে বারবার ঘড়ি দেখছে? ঠিক তখনই একটা পরিচিত ঘটনা ঘটলো। ট্রেনটি একটি স্টেশনে থামলো। কোল্টার লক্ষ্য করলো একটি ছেলে দৌড়ে ট্রেন থেকে নেমে এক যাত্রীর ফেলে যাওয়া মানিব্যাগ তাকে ফেরত দিচ্ছে। এই দৃশ্যটা সে আগেও দেখেছে।
কিন্তু এবার তার মনে একটা খটকা লাগলো। এই ছোট ছোট ঘটনাগুলোর মধ্যে কি কোনো বড় রহস্য লুকিয়ে আছে? কিন্তু কোল্টার সেরকম কিছু খুঁজে না পেয়ে সে ক্রিস্টিনাকে নিয়ে ওই ট্রেন থেকে নামার সিদ্ধান্ত নিল। সে ভাবলো, যদি ক্রিস্টিনাকে এই ট্রেনের বাইরে নিয়ে যেতে পারি তবে কি সে বেঁচে যাবে। কোল্টার ক্রিস্টিনাকে এক প্রকার জোর করেই সে স্টেশনে নামিয়ে আনলো। ক্রিস্টিনা খুব অবাক হলো তার পরিচিত শনের এরকম পাগলামি দেখে। কোল্টার ক্রিস্টিনাকে বাঁচানোর সাথে সাথে যে লোকটাকে সন্দেহ করে স্টেশনে নেমেছিল তাকে বেশ কিছুক্ষণ পিছু করার পর একটা সময় জোর করেই তার ব্যাগ হাত থেকে কেড়ে নিল। ব্যাগে সন্দেহজনক কিছুই নেই। এর মধ্যেই কোল্টার লক্ষ্য করলো সেই ভয়াবহ দৃশ্য। ট্রেনটি কিছুটা দূর যেতেই এক বিকট শব্দে ব্লাস্ট হলো। লোকটার ব্যাগে কিছু না থাকলেও কোল্টার এখনো ভাবছে ওই কাজ হয়তো এই লোকটারই, যে কারণে রেগে কোল্টার তার উপর ঝাঁপিয়ে পড়লো। দুজনেই ধস্তাধস্তি। ক্রিস্টিনা দূর থেকে দেখে তাদেরকে শান্ত করার জন্য ছুটে আসলে তার আগেই কোল্টার স্লিপ করে পাশেই থাকা রেল লাইনে পড়ে গেল। আরেকটা মালবাহী ট্রেন এসে তাকে পেছন দিয়ে একদম পিষে চলে গেল। আবার সেই অন্ধকার ক্যাপসুল, আবার সেই গোডওয়েনের মুখ। কোল্টার যেন যন্ত্রণায় কুকড়ে যাচ্ছিল। সে গোডওয়েনকে বলল, আমি ক্রিস্টিনাকে বাঁচিয়েছি, আমি তাকে ট্রেন থেকেও নামিয়ে দিয়েছিলাম। কিন্তু একথা শোনার পরেও গোডওয়েনের চোখে কোনো আনন্দ নেই। সে ঠান্ডা গলায় বলল, ক্যাপ্টেন, তুমি কাউকেই বাঁচাতে পারোনি, কারণ সোর্স কোড কোনো টাইম মেশিনের অতীত নয়, এটা শুধু একটা স্মৃতি। তুমি সেখানে যাই করো বা ক্রিস্টিনাকে বাঁচাও বা পুরো ট্রেনকেই বা বাঁচিয়ে ফেলো না কেন, বাস্তবে তার কোনো প্রভাবই পড়বে না। ক্রিস্টিনা এবং ওই ট্রেনের সমস্ত লোকই আজ সকালেই মারা গেছে। সোর্স কোড আমাদের এটুকুই সাহায্য করছে যে ওই স্মৃতিতে গিয়ে তুমি খুনিকে শনাক্ত করতে পারো। কোল্টারের মনে হলো কেউ তাকে যেন উপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সে বুঝতে পারলো সে আসলে এক অলীক জগতে বাস করছে, যেখানে সে যাই করুক না কেন ফলাফল বদলাবে না। তার শরীরের মধ্যে ফৌজির রক্ত। কোল্টার হার মানার পাত্র মোটেও নয়। সে এবার ডক্টর রাটলাজের কাছে একটা দাবি জানিয়ে বলল, আমি তোমাকে এই কাজ করে দেব, আমি খুনিকেও খুঁজে বের করব, কিন্তু এর বিনিময়ে আমার বাবার সঙ্গে আমাকে একবার কথা বলতে দিতে হবে, আর এই মিশন শেষ হওয়ার পর আমাকেও মুক্তি দিতে হবে চিরতরের জন্য। রটলেস কোল্টারের শর্তে রাজি হয়ে যায়, কিন্তু কোল্টারের মনে তখন অন্য একটা প্রশ্ন জাগলো। সে গোডওয়েনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি যদি মরে গিয়েই থাকি তবে আমি এখনো শ্বাস নিচ্ছি কিভাবে, আমার শরীরটা আসলে কোথায়? গোডওয়েন এই কথার উত্তর দিতে গিয়েও থেমে গেল। কোল্টার এবার তার ক্যাপসুলের দেওয়ালের চারিদিকে ভালো করে দেখে তার মনে হলো ক্যাপসুলটা যতটা বাস্তব মনে হচ্ছে ততটা বাস্তব নয়। সে কি কোনো যন্ত্রের ভেতরে বন্দী? আর এমনই বা কেন মনে হচ্ছে এটা আসল শরীর না? আসল শরীরটা কি আদৌ অক্ষত আছে? কিন্তু এর থেকে বেশি সে ভাবতো। ঠিক তখনই গোডওয়েন তাকে আবারও সোর্স কোডের মধ্যে পাঠিয়ে দেয়। ঠিক 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 ঘড়ির কাঁটা চলছে। সময় কারো জন্যই অপেক্ষা করে না, আর কোল্টারের জন্য তো একদমই না। এবার কোল্টার স্থির করলো সে শুধু দেখে বেড়াবে না, তাকে দরকার হলে মারামারিও করতে হবে। আগের লোকগুলো থেকে সে জেনেছে যে ট্রেনের ভেতরে সিকিউরিটি লকারের ভেতরে এমন একটা জায়গা আছে যেখানে বন্দুক রাখা থাকে। তাই কোল্টার এবার ট্রেনের সিটে বসার সাথে সাথে উঠে দাঁড়ালো। প্রতিবারের মতোই ক্রিস্টিনা তাকে কিছু জিজ্ঞাসা করছিল, তার আগেই সে দ্রুত পায়ে এগিয়ে গেল সিকিউরিটি লকারের দিকে। সে জানতো সেটা কিভাবে ভাঙতে হয়, কিন্তু লকার থেকে সে বন্দুক বের করতে না করতেই ট্রেনের টিটি আর সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেললো। কোল্টার পালানোর চেষ্টা করলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। সবাই মিলে তাকে জাপটে তো ধরলোই, এমনকি তাকে টেজার গান দিয়েও শক দিল। অসহ্য যন্ত্রণায় কোল্টারের শরীর যেন কুকড়ে গেল। এরপর কোল্টারকে হাত করা পরিয়ে একটা জায়গায় বেঁধে রাখলে ক্রিস্টিনা ছুটে এলো সেখানে। তার চোখে জল। সে ভাবতেই পারছে না তার পরিচিত সেই শান্ত শন কেন এরকম উন্মাদের মতো আচরণ করছে। কোল্টার তখন যন্ত্রণায় ছটফট করতে করতে ক্রিস্টিনাকে বলল, আমাকে তোমার ফোনটা দাও প্লিজ, আমার বাবার সঙ্গে আমার একবার কথা বলতে হবে। কিন্তু ফোনটা পাওয়ার আগেই বুম, সেই নীল আগুনের শিখা আর তার সাথে সাথে সমস্ত কিছু স্তব্ধ হয়ে যাওয়া। কোল্টার আবারও ফিরে আসলো ক্যাপসুলে। এবার তার রাগ গিয়ে পড়লো গুডউইনের উপর। সে বুঝতে পারছিল তার কাছ থেকে কিছু তো একটা লুকোনো হচ্ছে। সে গুডউইনকে বেশ ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করলো। হঠাৎ তার নজর গেল গুডউইনের ইউনিফর্মের উপরে থাকা একটা ছোট্ট মিলিটারি ব্যাজের দিকে। কোল্টার একজন অভিজ্ঞ সৈনিক, সে জানতো এই ব্যাজ কোনো সাধারণ ইউনিটের নয়। সে মনে মনে এই ব্যাজের একটা ছবি এঁকে নিল। আর গুডউইন যখন তাকে আবারও সেই সোর্স কোডের ভেতরে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল, কোল্টার তাকে একটা খুব গভীর কোশ্চেন করলো, গুডউইন, তুমি কি কখনো যুদ্ধে গেছো? তুমি কি জানো মরার আগে মানুষের মনে কি চলে? কিন্তু গুডউইন এই কথার কোনো উত্তরই ঠিকঠাক ভাবে দিল না। বরঞ্চ সে কোল্টারকে বলল, কোল্টার, এই মিশনের জন্য তুমিই সবচেয়ে যোগ্য ব্যক্তি। কোল্টার তার কথা ঠিকঠাক উত্তর না পেয়ে সে বুঝতে পারলো তাকে হয়তো এরা শুধু একটা আত্মঘাতী মিশনের জন্য ব্যবহার করছে, এর থেকে বেশি কিছুই নয়। তবে সে কি একটা খেলনা মাত্র? পরের বার কোল্টার যখন ট্রেনের সিটে ফিরে এলো, সে এক অদ্ভুত ফোন দিয়ে হাঁটলো। সে ক্রিস্টিনার কাছে বলল, আমার এক বন্ধু আছে, তার নাম কেল্টার স্টিভেন্স। সে কয়েক মাস আগে আফগানিস্তানের একটা মিশনে গিয়ে নিখোঁজ হয়েছে। তুমি কি তোমার ফোন থেকে একটু চেক করে দেখতে পারবে তার ব্যাপারে কোনো খোঁজ পাও কিনা? ক্রিস্টিনা কোল্টারের কথা মতো ইন্টারনেট সার্চ করতে শুরু করলো। কোল্টার শ্বাস রুদ্ধ করে অপেক্ষা করছে। ট্রেনের জানলা দিয়ে রোদ্দুর এসে পড়ছে ক্রিস্টিনার মুখে, কিন্তু কোল্টারের শরীর তখনও হিম হয়ে আসছে। ক্রিস্টিনা স্ক্রিনের দিকে তাকিয়ে হঠাৎ থমকে গেল। তার মুখটাও যেন ফ্যাকাশে হয়ে আসছে।
আসলো। সে কোল্টারের দিকে তাকিয়ে একটু নিচু স্বরে বলল, শন, তুমি যার কথা বলছো সে ক্যাপ্টেন কোল্টার স্টিভেন্স তো 2 মাস আগেই হেলিকপ্টারের দুর্ঘটনায় মারা গেছেন, আর নিউজে দেখাচ্ছে তাকে বীরের সম্মান দিয়ে কবর দেওয়া হচ্ছে। কথাটা শুনে কোল্টারের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তবে সে কি আর বেঁচে নেই? সে কি তবে একটা ভূত, নাকি সে কোনো যন্ত্রের অংশ? কোল্টারের মনে পড়তে লাগলো সেই শেষ মুহূর্তের কথা। আফগানিস্তানের আকাশে তার হেলিকপ্টারটা ভেঙে পড়ছে, চারিদিকে শুধু আগুন আর ধোঁয়া। তার মানে কি সে এখন যা দেখছে, যা অনুভব করছে, তার সমস্তটাই মিথ্যে? ঠিক এই মুহূর্তে কোল্টারের চারপাশে সবকিছু যেন দোহাটে হতে শুরু করলো। সে অনুভব করতে পারলো তার শরীরের অস্তিত্ব যেন বিলীন হয়ে যাচ্ছে। সে চিৎকার করে গুডউইনকে ডাকতে লাগলো, আমি কি মরে গেছি? উত্তর দাও গুডউইন। কিন্তু উত্তর দেওয়ার বদলে কোল্টার দেখলো সে ক্যাপসুলের দেওয়ালগুলো যেন হঠাৎ করে বদলে যাচ্ছে, দেওয়ালগুলো যেন স্বচ্ছ হয়ে উঠছে, আর তার উপরে সে দেখতে পেল এক বীভৎস দৃশ্য। আচ্ছা, কোল্টারের জায়গায় একবার তুমি নিজেকে মনে করে দেখো। তুমি যদি জানতে পারো তোমার 2 মাস আগেই মৃত্যু হয়েছে, আর তোমার জন্য তোমার পরিবারও চোখের জল ফেলছে, তোমাকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হচ্ছে, অথচ এই সমস্ত কিছুই তুমি দেখতে পারছো, তুমি জানতে পারছো, আর তুমি একটা অন্ধকার ঘরে বসে শ্বাস নিচ্ছ, কথাও বলছো। কেমন মনে হবে তোমার সে সময়? ঠিক এমনটাই কোল্টারের মনে চলছিল। কোল্টারের মাথায় তখন হাজারটা প্রশ্ন। সে কি কোনো প্রেতাত্মা, নাকি কোনো বিজ্ঞানের নিষ্ঠুর পরীক্ষা? আর এই কথা যখন গুডউইনের কাছে সে চিৎকার করে জিজ্ঞাসা করলো, আমি কি মরে গেছি? গুডউইন, আমাকে দয়া করে বলো, আমি কি মরে গেছি? গুডউইন আর চুপ থাকতে পারলো না। গুডউইন জানালো, কোল্টার, তুমি যে শরীরটা এখন অনুভব করছো, যে ক্যাপসুলে তুমি বসে আছো, তা আসলে তোমার মস্তিষ্কের একটা কল্পনা। বাস্তবে তোমার শরীরের অর্ধেকের বেশি ভয়াবহ বিস্ফোরণে শেষ হয়ে গেছে, যে কারণে তোমাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তোমার মস্তিষ্কের কিছু অংশ এখনো কাজ করছে, আর ডক্টর রাটলেস সেই অংশটাকে ব্যবহার করেছেন এই সোর্স কোড প্রজেক্টের জন্য। কোল্টার বুঝতে পারলো তাহলে সে সত্যি একটা খেলনা মাত্র, যাকে যখন খুশি বের করে তার ব্যবহার করা হচ্ছে। সে রেগে গিয়ে এবার বলল, একজন সৈনিকের কাছে কি একবার মৃত্যু যথেষ্ট নয়? তোমরা আমাকে বারবার কেন মারছো এত যন্ত্রণা দিয়ে? কিন্তু ডক্টর রটলেস খুবই নিষ্ঠুর। তিনি বললেন, ব্যক্তিগত আবেগের চেয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন নিশ্চয় অনেক বড়। শিকাগোতে যে নিউক্লিয়ার বোমাটা ফাটতে চলেছে, সেটা আটকাতে না পারলে গোটা শহর শ্মশান হয়ে যাবে। ক্যাপ্টেন, তোমার কাছে পালানোর কোনো পথ নেই, তবে জনসাধারণের জন্য এটা তুমি কেন করতে চাইছো না? একথা শুনে কোল্টার এবার বুঝতে পারলো সে এখন একটা জ্যান্ত লাশ, যার একমাত্র কাজ হলো মরার আগে একটা খুনিকে খুঁজে বের করা, আর তার হাত থেকে এই শহরটাকেও বাঁচানো। তাই কোল্টার আরো একবার অদম্য জেদ নিয়ে এবার সোর্স কোডের ভেতরে ঢুকলো। সে জানতো এবার তাকে আরো নিখুঁত হতে হবে। সে আবার সে বাথরুমে গেল। এবার সে আগের চেয়েও সতর্ক। সে দেখলো বোমার সাথে লাগানো সেই ফোনটিতে একটি নম্বর থেকে কল এসছে। কোল্টার সেই নম্বরটি নোট করে নিল, আর ঠিক সময় মতো সেই ছেলেটি ট্রেন থেকে নেমে যাচ্ছিল আগের বারের মতোই একজন লোককে মানিব্যাগ ফেরত দিতে। এবার কোল্টারের মনে হলো এই ছেলেটিকে শুধু মানিব্যাগ ফেরত দিতেই এসেছিল, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে। কোল্টার ট্রেনের জানাল দিয়ে বাইরে তাকিয়ে দেখলো স্টেশনের চত্বরে এক যুবক দাঁড়িয়ে আছে। তার নাম ড্রেক ফ্রস্ট, কিন্তু সে খুব অস্থিরভাবে এদিক ওদিক তাকাচ্ছে। কোল্টারের সিক্স সেন্স কেন জানি বলল, এই লোকটাই খুনি, কেন ধরছিস না ওকে? কোল্টার এক মুহূর্ত সময় নষ্ট না করে ক্রিস্টিনার কথা না ভেবেই সোজা ড্রেক ফস্টারের দিকে এগোতে শুরু করলো। কিন্তু ট্রেনটা তখন চলতে শুরু করেছে। কোল্টার এক মুহূর্ত ভাবলো না, সে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিল। ট্রেন থেকে পড়ার সাথে সাথে কোল্টার দ্রুত পায়ে ড্রেক ফস্টারের পিছু নিল, আর দেখলো ড্রেক একটা সাদা ভ্যান গাড়ির দিকে যাচ্ছে। কোল্টার ড্রেককে ধরে ফেললে সে বেশ ঘাবড়ে গেল। হন্তদন্ত হয়ে কোল্টার ওই সাদা ভ্যান চেক করতে শুরু করলো। তার ভেতরে বেশ বড় বড় জটিল ইলেকট্রনিক ডিভাইস। কোল্টারের আর বুঝতে বাকি থাকলো না সে খুনিকে ধরে ফেলেছে। তার ড্রেককে সে বন্দুকের সামনে নিলে এমন সময় পেছন থেকে সেখানে ক্রিস্টিনা চলে আসলে এই সুযোগে ড্রেক তার বন্দুকটা দিয়ে বেশ কয়েকটা শুট করলো কোল্টারের উপর। তার সাথে সাথে শুট করলো ক্রিস্টিনাকেও। ড্রেক ঠান্ডা গলায় তার কাছে এসে বলল, তুই অনেক বেশি জেনে ফেলেছিস, এখন তোর ঘুমানোর সময়। এই বলে ড্রেক সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেলে কোল্টারের চোখের সামনে সেই মর্মান্তিক ঘটনাটি আরো একবার ঘটলো। এক বিশাল বিস্ফোরণের সাথে ট্রেনটি আরো একবার শেষ হয়ে গেল। আগের লোপে ড্রেকের হাতে গুলি খাওয়ার সে অসহ্য যন্ত্রণা যেন কোল্টারের মগজে এখনো টাটকা, কিন্তু সেই যন্ত্রণার চেয়েও বড় ছিল তার পাওয়ার তথ্য। কোল্টার যখন আবারও সে অন্ধকার ক্যাপসুলে ফিরে এলো, এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে চিৎকার করে গুডউইনকে জানালো খুনি আর কেউ নয়, ওই ড্রেক ফ্রস্ট। সে তার ভ্যান গাড়ির নম্বর, তার চেহারা, ওই লোকেশন সমস্ত কিছু বর্ণনা করলো গুডউইনের কাছে। কোল্টারের গলার স্বর যেন কাঁপছিল, কারণ সে জানতো এই তথ্যের উপর ভিত্তি করেই কয়েক লক্ষ মানুষের প্রাণ বেঁচে যেতে পারে। গুডউইন এবং ডক্টর রটলেস তখনই কোল্টারের দেওয়া তথ্য নিয়ে কাজ শুরু করলো। কিছুক্ষণ পরে ক্যাপসুলের স্ক্রিনে এক অদ্ভুত খবর ফুটে উঠলো। শিকাগো পুলিশ সে সাদা ভ্যানটি খুঁজে পেয়েছে, আর ড্রেক ফ্রস্টকেও গ্রেপ্তার করেছে। তার গাড়ির ভেতরে থাকা নিউক্লিয়ার বমটাকেও ডিফিউজ করা হয়েছে। কোল্টার যা করে দেখিয়েছে তা সত্যি অবিশ্বাস্য। সে একাই গোটা শিকাগো শহরকে ধ্বংসলীলার হাত থেকে বাঁচিয়ে দিল। ডক্টর রটলেস বেশ খুশি, শুধু সেই শহরের মানুষের জন্য নয়, কারণ তার সোর্স কোড প্রজেক্ট সফল হয়েছে। কিন্তু কোল্টারের জন্য কি কোনো পুরস্কার ছিল না?
রটলেস তাকে ধন্যবাদ তো দিলেন, কিন্তু সেই সাথে ভয়ঙ্কর এক সিদ্ধান্তও শুনিয়ে দিলেন। তিনি গুডউইনকে আদেশ দিলেন কোল্টারের মস্তিষ্ক পুরোপুরি মুছে দিয়ে তাকে আবারও একটা নতুন মিশনের জন্য প্রস্তুত করতে। কোল্টার যখন এটা শুনলো, তার মনে হলো সে যেন এক চিরস্থায়ী দাসে পরিণত হচ্ছে। সে আর্তনাদ করে বলল, আমি তোমাদের কাজ করে দিয়েছি, আমাকে মুক্তি দাও, এবার আমাকে মরতে দাও শান্তিতে। কিন্তু রটলেস তার কোনো কথাই শুনলেন না। তার কাছে এখন কোল্টার একজন মানুষ নয়, বরং এক অতি মূল্যবান যুদ্ধের সরঞ্জাম মাত্র। কোল্টার এবার গুডউইনের কাছে এক আবেগন অনুরোধ করলো। সে বলল, গুডউইন, আমি জানি আমি বাস্তবে মারা গেছি, কিন্তু ওই ট্রেনের ভেতরে যে 8 মিনিট আমি কাটাই তা আমার কাছে একদম বাস্তবের মতো মনে হয়। আমি ক্রিস্টিনাকে ওই ট্রেনের আগুনের গোলায় ওইভাবে ছেড়ে আসতে পারবো না। আমাকে শুধু শেষ একবারের মতো ওই সোর্স কোডের ভেতরে পাঠাও, আমি চেষ্টা করব সবাইকে বাঁচাতে। তোমার কাছে রিকোয়েস্ট আমার এটুকুই, তুমি ঠিক 8 মিনিট পর আমার লাইফ সাপোর্ট সিস্টেমটা বন্ধ করে দিও। আমি চাই ওই ক্রিস্টিনার চোখের দিকে তাকিয়ে শান্তিতে ঘুমোতে। কিন্তু গুডউইন এক বিশাল দোটানায় পড়ে গেল। একদিকে ডক্টর রটলেসের কঠোর আদেশ, আর অন্যদিকে এক বীর সৈনিকের শেষ ইচ্ছা। গুডউইন বুঝতে পারছিল ডক্টর রটলেস অবশ্যই জিনিয়াস, কিন্তু সে এখন যা করতে বলছে সেটা মোটেও ঠিক না। কোল্টার গুডউইনকে বারবার বোঝাতে লাগলো, সোর্স কোড কোনো স্মৃতি নয়, আমার মনে হচ্ছে এটা কোনো প্যারালাল ইউনিভার্স, যেখানে চাইলে একটা ইতিহাস বদলে দেওয়া সম্ভব। কিন্তু গুডউইন এটা ভালোভাবেই জানে কোল্টারের লাইফ সাপোর্ট সিস্টেম বন্ধ করার মানে হলো কোল্টারকে চিরতরে হারিয়ে ফেলা। কিন্তু কোল্টারের এই জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে কি মৃত্যুই বেশি শ্রেয় নয়? সমস্ত কিছু ভেবে গুডউইন শেষ পর্যন্ত এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিল। সে রটলেসের কাছ থেকে লুকিয়ে কোল্টারকে আবারও সে ট্রেনের সিটে পাঠিয়ে দিল। কিন্তু এবার পরিস্থিতি একদম আলাদা। কোল্টার জানে এটাই তার শেষ 8 মিনিট। এই 8 মিনিট হওয়ার পর বাস্তবে গুডউইন তার শরীর থেকে সব প্লাগ খুলে দেবে। তার মানে কোল্টার যদি সেই 8 মিনিটে সবাইকে বাঁচাতে না পারে, তবে সে সহ ট্রেনের সবাই চিরতরে মুছে যাবে। কোল্টার আবারও তার চোখ মেলল ট্রেনের সেই পরিচিত সিটে। ক্রিস্টিনা হাসি মুখে সেই একইভাবে বলছে, শন, সব ঠিক আছে তো? কোল্টার ক্রিস্টিনার হাতটা শক্ত করে ধরল। তার চোখে জল, কিন্তু মুখে এক অদ্ভুত সংকল্প। সে এবার আর শুধু খুনিকে খুঁজবে না, সে আজ মৃত্যুকে পরাজয় করবে। কিন্তু হাতে মাত্র 480 সেকেন্ড। কোল্টারের ঘড়িতে শেষ 8 মিনিটের কাউন্টডাউন শুরু হয়ে গেল। কিন্তু এবারের কোল্টার আগের চেয়ে অনেক বেশি শান্ত আর আত্মবিশ্বাসী। সে জানে তাকে কি করতে হবে। সে ট্রেনের সিট থেকে উঠে প্রথমেই গেল বাথরুমে। এবার তার লক্ষ্য বোমা ডিফিউজ করা নয়, বরং সেই খুনিকেও একেবারে হাতে নাতে ধরা। সে বাথরুমের ভেন্টিলেশন থেকে সেই মোবাইলটি বের করে নিল যা দিয়ে বোমাটি ফাটানোর কথা ছিল। কোল্টার ফোনটি হাতে নিয়ে কল স্টে থেকে সেই নম্বরে কল করলে ট্রেনের পেছনের দিকে এক ব্যক্তির পকেটে সে ফোন বেজে উঠল। কোল্টার এক মুহূর্ত দেরি না করে তার দিকে ছুটে গেল। লোকটা আর কেউ না, সেই ড্রেক ফ্রস্ট। কোল্টার কোনো কথা না বাড়িয়ে ড্রেককে জাপটে ধরলো। ট্রেনের সিকিউরিটি গার্ডদের থেকে নেওয়া একটা হাতকড়ি দিয়ে তাকে ট্রেনের একটি পোলের সঙ্গে শক্ত করে বেঁধে ফেললো, যাতে শহরের বাইরে গিয়ে সে নিউক্লিয়ার বম সে না অ্যাক্টিভ করতে পারে। ট্রেনের যাত্রীরা সবাই হা করে দেখছে। কেউ কেউ ভাবছে কোল্টার হয়তো পাগল, কিন্তু কোল্টার তো জানতো সে আসলে আজ সবার জীবন বাঁচাচ্ছে। সবকিছু নিয়ন্ত্রণে আসার পর কোল্টারের হাতে আরো কয়েকটা মিনিট বাকি ছিল। সে এবার ক্রিস্টিনার কাছে ফিরে এলে ক্রিস্টিনা তাকে বেশ অবাক হয়ে দেখছিল। কোল্টার ক্রিস্টিনার হাত ধরে বলল, যদি তোমার হাতে জীবনের মাত্র 1টা মিনিট বাকি থাকতো তাহলে তুমি কি করতে ক্রিস্টিনা? ক্রিস্টিনা একটু হাসলো এবং বলল, আমি এই প্রতিটা সেকেন্ড কাজে লাগাতাম। কোল্টার বুঝতে পারলো সোর্স কোড শুধু একটা মিশন নয়, এটা বেঁচে থাকার একটা নতুন সুযোগ। সে ক্রিস্টিনার ফোনটা চেয়ে নিল একটা জরুরি কাজের জন্য। ফোনটা নেওয়া মাত্রই কল করলো তার বাবাকে, কিন্তু নিজেকে সে কোল্টার হিসাবে পরিচয় দিল না। সে বলল সে কোল্টারের একজন ভালো বন্ধু। কোল্টার আপনাকে সত্যি খুব ভালোবাসতো। বাবার সাথে এই শেষ কথোপকথনে কোল্টারের চোখের জলের বাদ যেন মানছিল না। আর সে জানতো বাস্তবে তার বাবা তাকে চিরতরে হারিয়ে ফেলেছে, কিন্তু এই জগতে সে যার কাছে কল করলো সেও তার এই জগতেরই বাবা। তার বাবার কণ্ঠ সে আরো একবার শুনতে পেল। কিন্তু এমন সময় ওদিকে বাস্তব জগতে এক ভয়াবহ নাটকীয়তা চলছিল। গুডউইন যখন কোল্টারকে সেই সোর্স কোডে পাঠিয়েছে, ডক্টর রটলেস এটা বুঝতে পেরে পাগলের মতো গুডউইনের ল্যাবের দরজা এবার ধাক্কা দিচ্ছিলেন। তিনি চিৎকার করে বললেন, গুডউইন, দরজা খোলো, তুমি এটা করতে পারো না। কোল্টার আমাদের মিলিটারির একটা সম্পদ, ওকে তুমি এভাবে মেরে ফেলতে পারো না। কিন্তু গুডউইন ততক্ষণে দরজার পাসওয়ার্ড বদলে ফেলেছিল। সে জানতো কোল্টারকে মুক্তি দেওয়াই একমাত্র মানবিক কাজ। গুডউইন কোল্টারের সে অর্ধমৃত শরীরের দিকে তাকালো, যা অসংখ্য তার আর মেশিনের সঙ্গে যুক্ত হয়ে আছে। সে তার হাত বাড়িয়ে দিল সেই সুইচের দিকে যা কোল্টারের লাইফ সাপোর্ট বন্ধ করে দেবে। গুডউইনের চোখ দিয়েও জল পড়ছিল, কারণ সে একজন বীরকে চিরবিদায় দিচ্ছে। সে মনে মনে বলল, বিদায় ক্যাপ্টেন, আপনি আপনার শেষ কাজ করেছেন। ওদিকে সোর্স কোডের ভেতরে কোল্টার আর ক্রিস্টিনা একে অপরের খুব কাছে। তারা ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। কোল্টারের ঘড়িতে সময় শেষ হয়ে আসছে। 5, 4, 3, 2, 1। এমন সময় কোল্টার ক্রিস্টিনাকে কিস করলো। কোল্টার ভাবছিল সমস্ত কিছু হয়তো অন্ধকার হয়ে যাবে, সে মারা যাবে আর এই জগৎটাও শেষ হয়ে যাবে। কিন্তু তখনই
এক অভাবনীয় ঘটনা ঘটলো। সময় স্থির হলো না, বরং কিছুক্ষণ দাঁড়ানোর পর আবারও চলতে শুরু করলো। কোল্টার যখন চোখ মেলল সে দেখলো আর ট্রেনের ভেতর সে নেই। সে ক্রিস্টিনার সাথে শিকাগোর একটা সুন্দর পার্কে দাঁড়িয়ে আছে। আসলে বাস্তব দুনিয়ায় সোর্স কোড ফ্যাসিলিটিতে গুডউইন যখন কোল্টারের লাইফ সাপোর্ট সিস্টেমের প্লাগ গুলো একেবারে খুলে দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই সোর্স কোডের ভেতরের সময় বেশ কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিল। ওই সময়টাতেই কোল্টার আর ক্রিস্টিনা একে অপরকে কিসও করছিল। কোল্টার ভেবেছিল সমস্ত কিছু হয়তো শেষ, কিন্তু না, অবিশ্বাস্যভাবে সময় আবারও চলতে শুরু করলো। কোল্টার দেখলো সে আর ট্রেনের ভেতরে নেই। সে দাঁড়িয়ে আছে শিকাগোর মিলেনিয়াম পার্কের সামনে। আর এখানে এই মুভির সবচেয়ে বড় টুইস্ট অ্যাকচুয়ালি উন্মোচিত হলো। ডক্টর রটলেসের আবিষ্কার করা সোর্স কোড, সে নিজেই ভেবেছিল এটা শুধু মৃত মানুষের 8 মিনিটের পুরনো স্মৃতি, কিন্তু বাস্তবে কোল্টার প্রমাণ করে দিল যে সোর্স কোড আসলে প্রতিবার একটা নতুন প্যারালাল ইউনিভার্সের তৈরি করছিল। আসল পৃথিবীতে কোল্টার মারা গেলেও এই নতুন পৃথিবীতে কোল্টারের চেতনা এখনো শন ফ্রেন্টেসের শরীরে চিরতরে রয়ে গেছে। কোল্টার আর শন এখানে একই শরীর, আর তারা এই নতুন পৃথিবীতে বেঁচেও আছে। আর এই গল্পের একদম শেষে আমরা দেখতে পাই এই জগতের গুডউইনকে, যেখানে এই জগতে এখনো পর্যন্ত কোনো ট্রেন বিস্ফোরণ ঘটেনি, কারণ কোল্টার আগেই সে বোমারুকে ধরে ফেলেছে। আর গুডউইন যখন তার অফিসে বসেছিল, হঠাৎ এমন সময় তার ফোনে একটি ইমেল আসে। ইমেলটি পাঠিয়েছে ক্যাপ্টেন কোল্টার। গুডউইন অবাক হয়ে পড়তে শুরু করলো। কোল্টার লিখেছে, গুডউইন, যদি তুমি ইমেলটি পেয়ে থাকো তবে জানবে এই সোর্স কোড তোমরা যা ভেবেছিলে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমরা শুধু একটা স্মৃতি তৈরি করোনি, তোমরা একটা নতুন জগৎ তৈরি করেছো। এই পৃথিবীতে আমি আর তুমি মিলে আজ সকালেই একটা ভয়ঙ্কর দুর্ঘটনা আটকেছি। দয়া করে তুমি এই জগতের কোল্টারের খেয়াল রেখো, যে এখনো ল্যাবে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। গুডউইন ইমেলটি পড়ে একবার জানালার বাইরের দিকে তাকালো। সে বুঝতে পারলো যে বীর সৈনিক তাকে মেসেজ পাঠিয়েছে। সে হয়তো অন্য কোনো রূপে শহরেরই কোথাও ক্রিস্টিনার সাথে এক নতুন জীবন শুরু করছে। একজন সাধারণ মানুষ হিসাবে সে আরো একবার বাঁচার সুযোগ পেয়েছে। কিন্তু সে এখন আর ক্যাপ্টেন কোল্টার নয়, সে এখন শন। কিন্তু তার ভেতরে এখনো রয়ে গেছে সেই সাহসী সৈনিকের হৃদয়। আর এভাবেই শেষ হয় এই সোর্স কোড মুভির অসাধারণ যাত্রা, যা আমাদের শেখায় যে জীবনের মানে শুধু বেঁচে থাকা নয়। জীবন মানে হলো জীবন মানে হলো প্রতিটি মুহূর্তটাকে এনজয় করা, সে যেটুকু সময় তুমি পাচ্ছ। আর যদি আপনার হাতে এরকম 8টা মিনিট সময় থাকতো তবে আপনি কি করতেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির এক্সপ্লেনেশনটা আপনাদের পছন্দ হয়েছে। সোর্স কোডের মতো জটিল কঠিন মুভি যদি একদম সরল সিম্পল ভাবে জানতে চান, মানে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর মুভিটা সত্যিই জটিল, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি সাধারণভাবে বোঝানোর। কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।